রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ অনুমোদন পেলে 6 মাসেই সম্ভব, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। চট্টগ্রামে বিমানবন্দরগামী যাত্রীদের ইপিজেড এলাকার অসহনীয় যানজট এড়াতে আলাদা লেন করার উদ্যোগ, সহায়তার আশ্বাস সিটি কর্পোরেশনের। অনিয়ম আর দুর্ভোগের নাম বগুড়ার আঞ্চলিক পাসপোর্ট অফিস, দালালদের দৌরাত্মে অসহায় সাধারণ মানুষ। গোপন ক্যামেরার ছবিতে অবৈধ লেনদেনের প্রমাণ মিললেও কর্তৃপক্ষ নির্বিকার। এবং জামদানির পর এবার ইলিশের জিআই নিবন্ধন পেতে আনুষ্ঠানিক আবেদন, চূড়ান্ত অনুমোদন মিললে 20 থেকে 30% দাম পাবেন জেলেরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। বাংলাদেশের রেলওয়ে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে চায় সরকার। এজন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএল এর জন্য রেলওয়ে ফাইবার অপটিক কেবল লিজ চেয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, অনুমোদন পেলে 6 মাসের মধ্যেই প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একই সাথে ফাইবার অপটিক কেবল সহ প্রযুক্তিগত যন্ত্রপাতির উপর থেকে শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ের আন্তঃস্টেশন যোগাযোগ রক্ষায় 2209 কিলোমিটার দৈর্ঘ্যের ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে 3G সহ দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু 1997 সালে এই লাইন একটিমাত্র মোবাইল অপারেটরকে লিজ দেওয়ায় অন্য কোনো প্রতিষ্ঠানের রেলওয়ের অবকাঠামো ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল এর জন্য বাংলাদেশ রেলওয়ের ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক লিজ চেয়ে গত সপ্তাহে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। রেলের অপটিক্যাল ফাইবার এটা মূলত রেল স্টেশন কেন্দ্রিক। সেই অপটিক্যাল ফাইবারে আমাদের ব্যান্ডউইথটা সরবরাহ করার আমরা জন্য অনুমতি চাইছি। কোনো সুনির্দিষ্ট কোম্পানি বা সুনির্দিষ্ট কারণ এনটিটিএন হিসেবে বিটিসিএল কিন্তু এই কাজটি করতে পারে। এটি যেমন বাজারে একটা সুষম প্রতিযোগিতার সৃষ্টি করবে, চুক্তিভুক্ত এলাকাগুলো ছাড়াও অনেক আনইউজ ডার্ক লাইন আছে, সেগুলোও যদি আমাদেরকে লিজ দেওয়া হয় সেখানেও আমরা ব্যান্ডউইথ সরবরাহ করতে পারব। ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো স্টেশন থেকে পার্শ্ববর্তী এলাকায় ব্যান্ডউইথ সরবরাহ করা সম্ভব বলে জানান প্রতিমন্ত্রী। ইন্টারনেট ব্যবহার করতে পারবে, একেবারে প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের স্পিডটা পাবে। আর যদি ইতিবাচক সাড়া পাই, এমওইউটা স্বাক্ষরের পরবর্তী পর্যায় থেকে আমরা ম্যাক্সিমাম 6 মাস আমি সময় ধরে রাখলাম, 2 মাস এদিক ওদিক করে, কারণ আমাদের ইচ্ছা যে 1 বছরের মধ্যে এই 2%কে আমরা কানেক্টিভিটির আওতায় নিয়ে আসবো। বিশেষজ্ঞরা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, রেলওয়ের ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক লিজ নেওয়ার মাধ্যমে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তথ্য প্রযুক্তি সেবার বিস্তার সহজতর হবে। সেটা যদি উন্মুক্ত করে সবার জন্য ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়, তাহলে যেটা হবে, যেসব জায়গায় রেলওয়ে ফাইবার রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দ্রুত পৌঁছতে পারবো। ইনফ্রাস্ট্রাকচারগুলোকে শেয়ার করতে হবে। শহর এলাকার বা একটু ভালো এলাকার মানুষগুলো সুবিধাগুলো পাচ্ছে, একটু রিমোট এলাকার মানুষগুলো সেই সুযোগগুলো পাচ্ছে না। সেক্ষেত্রে এটা আমি মনে করি একটা খুব ভালো উদ্যোগ। ফাইবার অপটিক কেবল, ট্রান্সমিশন ইকুইপমেন্ট, এগুলোর জন্য ট্যাক্সটা যদি আরেকটু কমানো যেত, এটাকে আরো কম খরচে নেটওয়ার্ক বিল করা সময় যেত। বিটিসিএল কে রেলওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক লিজ দেওয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও রেলমন্ত্রী সময় সংবাদকে জানিয়েছেন, শিগগিরই সভা ডেকে এই সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে জানানো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিমানবন্দরগামী যাত্রীদের ইপিজেড কেন্দ্রিক অসহনীয় যানজট থেকে রেহাই দিতে অবশেষে টনক নড়ল সিএমপির ট্রাফিক বিভাগের। সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কে আলাদা একটি লাইন দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। সিটি কর্পোরেশনের সহায়তায় বাস্তবায়নাধীন রাস্তার ডান পাশে এই লেন শুধুমাত্র বিমানবন্দরগামী প্রাইভেট কার এবং মাইক্রোবাসের মতো ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড মোড়ের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। গাড়ির স্বাভাবিক গতিতে এ পথ অতিক্রম করতে সময় লাগার কথা মাত্র কয়েক মিনিট, কিন্তু সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত সামান্য এ পথ অতিক্রম করতে প্রতিটি যানবাহনের লেগে যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। এই সড়কে বন্দর কেন্দ্রিক ট্রাক, লরি, প্রাইম মুভারের জট যেমন রয়েছে, তেমনি জট রয়েছে ইপিজেড কেন্দ্রিক শ্রমিক ও যানবাহনের। এই অবস্থায় প্রায় বিমানের ফ্লাইট মিস করতে হয় বিমান যাত্রীদের। সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং
এই পর্যন্ত আমরা লেফট সাইড বরাবর একটা আলাদা লেন করে দেবো, অনলি ফর প্যাসেঞ্জার্স অ্যান্ড প্রাইভেট ভেহিকেলস, নট ফর পাবলিক ট্রান্সপোর্ট অর পণ্যবাহী ট্রান্সপোর্ট। আর স্লো মুভিং ভেহিকেল চলতে পারবে না, এইটা আমাদের একটা প্ল্যান আছে, যদিও কিছু অবস্টাকলস আছে। আর যাত্রীদের ভোগান্তি থেকে রেহাই দেওয়ার কোনো পথ নেই উল্লেখ করে এর একটি ব্যাখ্যা দিলেন সিডিএ চেয়ারম্যান। বর্তমানে পোর্টে প্রায় 5,000 ট্রাক ঢুকে আর বাইর হয়, সেইটা আরো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 5 বছরে। কিন্তু তারা দাঁড়াবে কোথায়? তাদেরকে পোর্ট ঢুকতেই হবে, তাহলে রাস্তায় দাঁড়ানোর কারণে যানজট, অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগ রাস্তার ডান পাশে লেন করার প্রস্তাব দিল, অপর একটি সংস্থা থেকে রাস্তার মাঝে বিশেষ লেন করার প্রস্তাব দিয়েছে। আর এ নিয়ে কিছুটা সময় ক্ষেপণ হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিয়ে যাতে এটা করব, আমি কোনো ইমোশনাল কোনো কাজ করার পক্ষপাতী না, যেটা করবো যেটা সাস্টেনেবল হয়, যেটা টেকসই এবং নগরবাসীর জন্য যেটা উপকার আসে সেটাই করার পক্ষপাতী। চট্টগ্রাম ইপিজেডে 200-র বেশি কারখানায় কর্মরত রয়েছে অন্তত 2.5 লাখ শ্রমিক। সকাল 7টা থেকে 9টা, বিকেল 4টা থেকে 6টা এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত শ্রমিকেরা পায়ে হেঁটে রাস্তা পার হয়। এছাড়া বন্দর, ইপিজেড এবং প্রাইভেট আইসিডি কেন্দ্রিক 10,000-এর বেশি যানবাহন এই সড়কে চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাদে ঘ্রাণে অনন্য হয় বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে। এ কারণে জামদানির পর এবার ইলিশের মালিকানা সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ইলিশের জিআই নিবন্ধনের ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে মৎস্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধন পেলে বর্তমানের চেয়ে 20 থেকে 30% বেশি দাম পাবেন জেলেরা। বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ কয়েকটি দেশের উপকূলে ধরা পড়ে ইলিশ মাছ, কিন্তু পদ্মা মেঘনার ইলিশের স্বাদ ও ঘ্রাণ অন্যান্য দেশের ইলিশের তুলনায় সম্পূর্ণ আলাদা। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় জামদানির পর এবার আন্তর্জাতিকভাবে ইলিশের ওপর একক মালিকানা স্থাপনের উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে ইলিশের জিআই নিবন্ধনের ব্যাপারে আবেদনও করেছে তারা। নিবন্ধন পেলে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এর পাশাপাশি রপ্তানি পণ্য হিসেবে ইলিশের কদর আরো বাড়বে বলে আশা করছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। আবহমান কাল থেকে বাংলার কৃষ্টি এবং ঐতিহ্যের সাথে কিন্তু আমাদের এই ইলিশের নাম জড়িত আছে। এটা শুধু জাতীয় মাছ না, এটা আমাদের ঐতিহ্য। ভবিষ্যতে আমরা আরো এর গুণগত উৎকর্ষতা, এর ব্যাপ্তি এবং উৎপাদনশীলতা সবকিছুই বৃদ্ধি করা সম্ভব হবে। তবে ইতোমধ্যেই ইলিশকে নিজেদের দাবি করে জিআই নিবন্ধনের আবেদন করে রেখেছে ভারত। ইলিশ আমাদের জাতীয় সম্পদ হওয়ায় ডব্লিউটিওতে ভারতের আবেদন টিকবে না বলে মনে করছে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। জিআই পণ্যটা রেজিস্ট্রেশন করব হলো ঐতিহাসিক ডকুমেন্টের ভিত্তিতে। কেউ যদি কোনো আপত্তি করতে চায় তাহলে তাকে ওই ঐতিহাসিক ডকুমেন্টটা খণ্ডন করতে হবে। সেটি তো অতটা সহজ নয়। আমরা এটা ওয়েব পেজে দিব, সকলের কাছে আপত্তি চাবো, যদি থাকে দাখিল করবে, যদি কেউ আপত্তি করে আমাদের আইন বিধি অনুসারে আমরা প্রক্রিয়া করব। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওআইপিওর শর্ত মেনে বাংলাদেশে ইলিশের জন্ম ও বিস্তার সহ যাবতীয় তথ্য প্রমাণাদি উপস্থাপনের পাশাপাশি জিআই নিবন্ধনের সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিদেশি টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারে ডাউনলিংক ফি ধার্য করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন শিল্প ও কলাকুশলীদের সংগঠন মিডিয়া ইউনিট। গতকাল রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক সভায় একথা জানানো হয়। টেলিভিশন শিল্প রক্ষায় এর বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশে বিদেশি চ্যানেলের ডাউনলিংক ফি দেওয়ার কথা থাকলেও দায়িত্বশীলদের উদাসীনতায় একদিকে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার, অন্যদিকে অসম প্রতিযোগিতায় হুমকির মুখে পড়ছে দেশের টেলিভিশন শিল্প। এই অবস্থায় রোববার রাজধানীর ঢাকা ক্লাবে সমাবেশের আয়োজন করে মিডিয়া ইউনিটি। এতে অংশ নিয়ে কথা বলেন টেলিভিশন মালিক, শিল্পী ও কলাকুশলীরা। একটি চক্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিদেশি মানহীন চ্যানেল ল্যান্ডিং এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে এদেশের শিল্প সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বিদেশে ডাবিংকৃত সিরিয়ালের কারণে আমাদের 7 থেকে 8 কোটি টাকার শিল্পী সম্মানই নষ্ট হয়ে যাচ্ছে এবং 5 থেকে 600 শিল্পী আমাদের আজকে আক্রান্ত হয়েছে। আমরা বেকার হয়ে যাচ্ছি। আমাদের চ্যানেলগুলো থাকছে না, চ্যানেলগুলো ভেঙে যাচ্ছে। এরা জঘন্য, এরা দেশদ্রোহী, এরা দেশকে ভালোবাসে না। এই দেশদ্রোহীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি নিতে হবে। 500-600 করে এক একটি চ্যানেলের কর্মী আছেন, তাদের কি অবস্থা হবে?
আমাদের শিল্পীদের কি অবস্থা হবে? তাদের পথ আমাদের রুখতে হবে। এখনো চোখ খুলুন, কারা সাদা আর কারা কালো চিনতে চেষ্টা করুন। আইনের অপব্যাখ্যা করে তথাকথিত বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাই বিদেশি চ্যানেল সম্প্রচারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বক্তারা। যারা আমাদেরকে এই অর্থ পাচার করে নিয়ে যাচ্ছেন, যারা আমাদেরকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, প্রথম এই জায়গাটা থেকে ঠেকাতে হবে যে আমরা বেঁচে থাকতে পারি কিনা। 30 নভেম্বর পর্যন্ত পরে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে পূর্ণ কর্মসূচিতে যাব। গ্লোবালাইজেশনে কোনো জিনিসটা একদম ব্যান করে দেওয়াটা সম্ভব না, কিন্তু আপনাকে ডিসইনসেন্টিভাইজ করতে হবে। আপনি ল্যান্ডিং চার্জ দেন, যারা ইন্ডিয়াতে তারা বিদেশি চ্যানেল কিভাবে তারা আনতে দেয় সেটা তো পাবলিশ পলিসি, আপনি ইন্টারনেটে গেলে ইউ ক্যান ফাইন্ড আউট দি পলিসি। সেই জিনিসটা আমরা যদি বাস্তবায়ন করি দিই এক্স্যাক্টলি দ্য সেম, তো আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী 30 নভেম্বরের সমাবেশে অংশগ্রহণের জন্য টেলিভিশন মালিক, শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানানো হয়। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হয়ে যাওয়া অর্থের মধ্যে $1.5 কোটি উদ্ধার করা হয়েছে। ফিলিপিনো চাইনিজ ব্যবসায়ী কিম অং এর কাছ থেকে এই অর্থ ফেরত পায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বাকি অর্থ উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চলছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া $8.10 লাখ মধ্যে $1.5 কোটি উদ্ধার করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মামলা করার পর গত 16 সেপ্টেম্বর ফিলিপিনের রিজিওনাল ট্রায়াল কোর্ট ফিলিপিনো চাইনিজ ব্যবসায়ী কিম অংকে বাংলাদেশ সরকারের অনুকূলে $1.5 কোটি ফেরত দেওয়ার নির্দেশ দেন। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। তাদের কোর্টের যে নির্দেশ সেটা অনুযায়ী গত শুক্রবার যে বাংলাদেশের যে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, মাননীয় রাষ্ট্রদূত, তার কাছে হস্তান্তর করেছে। চুরি যাওয়া অর্থের একটি অংশ উদ্ধার হওয়াকে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ধার তৎপরতার সফলতা হিসেবে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই অর্থটি আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা যায় না। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যেই এটা আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। রিজার্ভের আরো $6.60 লাখ মধ্যে প্রায় $4.5 কোটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, যা উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ক্যাসিনোতে যে অ্যামাউন্টটা আছে সেটা $29 মিলিয়ন মতো আছে, এবং এর সাথে আরো কিছু যে বিচারিক প্রক্রিয়ায় আছে সেটা আরো 1-2 মিলিয়ন আছে। তো এই অংশটা আমরা মনে করছি যে 30-এর কিছু বেশি এখানে আছে। অর্থ উদ্ধারে চলমান মামলা তদারকি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য চলতি মাসের শেষের দিকে ফিলিপিনে যাবেন কেন্দ্রীয় ব্যাংকের একদল প্রতিনিধি। এ সফরের মধ্য দিয়ে টাকা উদ্ধার তৎপরতা আরো ত্বরান্বিত হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমি উদ্ধারের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের বক্তব্য রাখছেন শিল্প সচিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আক্রমণ করে এবং 10-12 জন পুলিশ আহত হয়। যখন পুলিশের গায়ে, আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে যখন আঘাত হয়েছে, তখন বিষয়টা আরেকটু সেন্সিটিভ হয়ে উঠেছে এবং তখন একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযান পরিচালনার সময় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সাথে র্যাবকে সংযুক্ত করা হয় এবং তারা সেইখানে যেই কাজটা করেছে সেটি হলো টিয়ার সেল, তারপরে ওই যে ফাঁকা গুলি এবং ওই যে শর্ট গানের গুলি, যেগুলিতে মানুষের লোক ক্ষয়ের কোনো সম্ভাবনা নাই, সেই কাজটি করা হয়। আর তখন তারা সেখান থেকে সরে যায় এবং এলাকার কিছু কিছু লোক এতই অতিষ্ঠ হয়েছিল যে এরা তখন চলে আসে এই জায়গায়, কেউ কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আবার এটিও খবর পাওয়া গিয়েছে যে যারা তাদেরকে এখানে বসিয়েছিল তারাও এটার সাথে সংযুক্ত হয়ে বলেছে যে এইখান থেকে চলে যাওয়ার আগে তোমাদের বাড়ি ঘরে আগুন লাগাই দাও। তো এইভাবে এই জিনিসগুলি ঘটেছে এবং ওই পুরা এলাকা যেখানে তারা ছিল সেটি আগুনে ভস্মীভূত হয়। এখন যেটি হয়েছে সেটি ওই এলাকাটি দখলমুক্ত হয়েছে।
তারা তাদের নিজস্ব পল্লীতে অবৈধ দখল মুক্ত হয়েছে, তারা তাদের পল্লীতে ফিরে গিয়েছে। যেই কাজটি হয়েছে এখন সেটি হলো এই ঘটনাটাকে ইস্যু করে, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ঘটনা অল্প আগেই হয়েছে, সেটার সাথে সাথে এই ঘটনাটাকেও আরো বড়ভাবে কালার করার জন্য তাদেরকে আমরা এইসব খবর আমরা শুনেছি, স্থানীয় প্রশাসন, মেইলের কর্মকর্তা কর্মচারী এবং আপনার কিছু কিছু স্পেশাল ইন্টেলিজেন্সের সোর্স থেকে, যে তাদেরকে সেখানে সংগঠিত করে রাখা হয়েছে। তোমরা বাড়ি ঘরে ফিরে যাবে না, তোমরা এলাকায় থাকো, রাস্তা ঘাটে থাকো, থেকে সাংবাদিক আসবে, এই আসবে সেই আসবে, তাদের কাছে তোমরা তোমাদের দুঃখ কষ্টের বর্ণনা করো। আপনারা জানেন যে ওই যে আমি একটু আগে বলেছি যে মিল এলাকায় ভালো ভালো স্কুল আছে, সেইখানে সাঁওতালদের ছেলেমেয়েরাও পড়ে, এই যে এলাকার আশেপাশের ছেলেমেয়েরা আছে, তাদের সেখানে কোনো সমস্যা নাই, কিন্তু মানে সিকিউরিটি দিবে তাদেরকে, ছেলে মেয়েদেরকে জেলা প্রশাসন থেকে গিয়ে বলা হয়েছে, পুলিশ বলেছে, কিন্তু তখন তারা বলেছে যে যদি এখন ছেলে মেয়েরা স্কুলে যায়, যদি সাঁওতালরা এসে, কারণ তারা তো আগে থেকেই মিলে কাজ করে, অনেকেই মিলে কাজ করে, এখন যদি তারা মিলে কাজে জয়েন করে, ছেলে মেয়েরা স্কুলে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আন্দোলন আর থাকবে না। সেই জন্য তাদেরকে সেগুলি থেকে বিরত করা হয়েছে। থমথমে ভাব, তারা ভয়ে আছে, তাদেরকে রাস্তাঘাটে মারধর করবে বা করে, এই বিষয়গুলি সেখানে রটনা করে পরিস্থিতিটাকে স্বাভাবিক না করে অস্বাভাবিক করে রাখা হচ্ছে। তো সেই জন্য আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় একটু দেখাই। আমাদের একটা স্পেশাল এজেন্সি গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমি উদ্ধারের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। আমরা সরাসরি ছিলাম সেখানে। অনিয়মার গ্রাহকদের দুর্ভোগের নাম যেন বগুড়ার আঞ্চলিক পাসপোর্ট অফিস। তুচ্ছ বিষয়ে ভুল বের করে হয়রানি, আবার টাকা দিলে সবকিছুই ঠিকঠাক, এভাবেই চলছে এই অফিসের কার্যক্রম। এছাড়া দালালদের দৌরাত্ম্য অসহায় পাসপোর্ট করতে আসা মানুষদের ভোগান্তিতে পোহাতে হয়। অফিস কর্মচারীদের এসব অবৈধ লেনদেনের সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়লেও সহকারী পরিচালক বলছেন কিছুই জানেন না। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। চিকিৎসার জন্য ভারতে যাবেন, তাই তিনি ও তার এক সহযোগীর পাসপোর্ট করতে আসেন জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আতিকুর রহমান। দূর থেকে আসায় ওই দিনই ফিঙ্গারপ্রিন্ট করতে চাওয়ায় তার কাছে চাওয়া হয় ২৪০০ টাকা। টাকা না দেওয়ায় ৭ দিন পর তাকে ফিঙ্গারপ্রিন্টের তারিখ দেওয়া হয়। আবার টাকা দিয়ে ওই দিনই ফিঙ্গারপ্রিন্ট করেছেন ধুনট উপজেলার রফিকুল ইসলাম। এছাড়া ফরমের ছোটখাটো ভুল ধরে টাকার বিনিময়ে পাসপোর্ট করা হচ্ছে হর হামেশায়। টাকা না দিলেই ভোগান্তির শিকার হতে হয়। টাকা দাবি করছে, আমি টাকা দেইনি দেখে আমাকে ৭ দিন পরে আবার ডেট দিচ্ছে। টাকা ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না, আমি নিজের চোখে দেখলাম। পাসপোর্ট করে দিবে পাসপোর্ট অফিস, দালাল এখানে টাকা পয়সা নিয়ে বলে ব্যাংক জমা করে দিয়েছি, তাই বলে হারিয়ে চলে যায়। ব্যাংকে টাকা জমা দিয়েছি, তারপর আমার কাছ থেকে ১২০০ টাকা দিতে হচ্ছে। অফিসের ভিতরে প্রকাশ্যে টাকা লেনদেন করে পাসপোর্ট প্রত্যাশীদের সকল সমস্যার সমাধান করে দিচ্ছে আনসার সদস্য মহেন্দ্র ও অন্য কর্মচারী লিঙ্কন ও রবিউল। টাকা নেওয়ার কথা স্বীকার করলেন ওই আনসার সদস্য। আমরা বলে বলবে আজকে হবে না, কালকে আসেন, কালকে সকালবেলা আসেন, হয়ে যাবে। কিন্তু কাস্টমার জুলুম করেন, দাদা নেন, দাদা ধরেন, দাদা টাকা দিব, অমুক করবো তমুক করবো, সেটা তো আমাদের ঘরে দোষাবাদের লাভ নাই। অফিসের ভিতর ও বাইরে প্রকাশ্যে অবৈধ লেনদেন চললেও কিছুই জানেন না বলে জানালেন অফিসের এই কর্মকর্তা। যদি এরকম প্রমাণ পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বাইরে দালালদের বিষয়ে তো এটা তো আমার করণীয় না। তারপর আমি প্রশাসনকে জানাইছি যে বাইরে অবাঞ্ছিত এবং দালাল যারা আছে অবাঞ্ছিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য মতে প্রতিদিন গড়ে ২০০ পাসপোর্ট সরবরাহের জন্য প্রস্তুত করা হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। জাতীয় রাজস্ব বোর্ড আগের চেয়ে অনেক গতিশীল, এ মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ভ্যাট ও আয়কর সিস্টেম আরও সহজ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন 2012 বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান করদাতাদের চাহিদার আলোকে রাজস্ব কর্মকর্তাদের কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। এতে এনবিআর সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল, ভ্যাট কমিশনার AKM নুরুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল বক্তব্য রাখেন। এটা সবসময় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের কাজে বিভিন্ন ফর্মস ফর্মালিটি সদস্য জনাব সুলতান মোহাম্মদ ইকবাল। স্বর্ণের দাম প্রতি ভরিতে 1000 থেকে 1500 টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুসারে এখন দেশের বাজারে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বিক্রি করা হবে 46,889 টাকা। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাজুস। সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার জানান, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এ দাম কার্যকর করা হবে। এছাড়া নতুন দাম অনুসারে 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 44,673 টাকা এবং 18 ক্যারেটের স্বর্ণ 38,491 টাকা বিক্রি করা হবে। একই সাথে প্রতি ভরি রূপার দাম 1,225 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ 26 জুন সোনার দাম বাড়িয়েছিল বাজুস। রংপুর মহানগরীতে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দর খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড় আর মশা উৎপাদনের খামারে। কিন্তু নেই সংস্কার ও ঐতিহ্য রক্ষার উদ্যোগ। এতে হুমকির মুখে এখন জনস্বাস্থ্য। এজন্য সিটি কর্পোরেশন আর LGED দুষছে একে অপরকে। নগর বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে খালটি সংস্কার করা না হলে হুমকির মুখে পড়বে এর ঐতিহ্য ও জনস্বাস্থ্য। অথচ 2 দফা খালটির উন্নয়নে ব্যয় করা হয়েছে প্রায় 45 কোটি টাকা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মহানগরীর পয়ঃপানি নিষ্কাশনের জন্য একমাত্র শ্যামাসুন্দরী নামের এই খালটি, কিন্তু খালের দুধারের পরিবারগুলোর ময়লা আবর্জনা, পলিথিন আর মরা কুকুর ছাগলের লাশের পচা দুর্গন্ধের কারণে এটি এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি। খাল পরিণত হয়েছে সরু ড্রেনে। এর সংস্কারে সিটি কর্পোরেশন এবং LGEDর উদ্যোগে 2 দফায় প্রায় 45 কোটি টাকা ব্যয়ের পরও মুখ থুবড়ে পড়ে আছে উন্নয়ন প্রকল্পটি। নগরবাসীর অভিযোগ, উন্নয়নের নামে হয়েছে লুটপাট। রাস্তায় যত কুকুর মরে, বিড়াল মরে, সব নিয়ে যায় ওখানে ফেলা হয়। শ্যামাসুন্দরীর খালের পাশ দিয়ে হেঁটে যাইতে ঘৃণা লাগে, নাক বন্ধ করে যাইতে হয়। নোংরা পানি জমে এখন মশা, বিভিন্ন কীটপতঙ্গ তৈরি হচ্ছে। এতে করে রংপুরের পরিবেশ দূষিত হচ্ছে। এত টাকা খরচ করে কি হলো গভর্নমেন্টের? আমাদের তো তেমন কোনো উপকার আসতেছে না। সিটি মেয়র বলছেন, 2 দফায় যে টাকা খরচ হয়েছে এখন এটিকে উদ্ধার করতে ওই পরিমাণ টাকা আরো প্রয়োজন। আর LGED বলছে, শুরুতেই পরিকল্পনায় কিছু ভুল ছিল। এই শ্যামাসুন্দরী খালকে আবার নতুন রূপ দিতে গেলে আবার সেই 40-50 কোটি টাকা লাগবে। আবার নতুন করে সেখান থেকে ফান্ড পাওয়া যাবে, তারা টাকা দেবে, এরা বিশ্বাস করে। ঘাঘট নদীর সাথে সিও বাজারের যে সংযোগ স্থলটা, এইখানে শ্যামাসুন্দরী খালের থেকে পানি ঢোকার কথা, কিন্তু এই জায়গায় শ্যামাসুন্দরী খালের বেডটা অনেক উঁচু। শুকনো মৌসুমে বা সাধারণ সময়ে কোনো পানি প্রবাহ হয় না। নগর বিশেষজ্ঞের মতে, খালটি এখনই সংস্কার করা না হলে আগামীতে হুমকির মুখে পড়বে এর ঐতিহ্য ও জনস্বাস্থ্য। খালটা খনন করতে হবে এবং বায়োগ্যাস প্ল্যান করতে হবে। ঘাঘট নদীর উৎসমুখ খনন করতে হবে, না হলে এই খালটি মরণ খাল হবে। 1890 সালে তৎকালীন রাজা জানকী বল্লভ সেন নগরীর জলাবদ্ধতা দূর করতে তার মা চৌধুরানী শ্যামাসুন্দরী দেবীর স্মরণে মহানগরীর বুক চিরে 16 কিলোমিটার দীর্ঘ এ খালটি খনন করেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে 294 কোটি টাকা ব্যয়ে চীনের তত্ত্বাবধানে নির্মাণ করা হয় 7ম চীন মৈত্রী আসমত আলী খান সেতু। এই সেতু উদ্বোধনের 1 বছর পেরিয়ে গেলেও ওই স্থানে কাজির টেক এলাকায় ফেরিঘাটটি সরিয়ে নেওয়া হয়নি আজও। ফেরি ও পন্টুন সহ অন্যান্য সরঞ্জাম অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, ফেরিঘাটটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালের 20 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত 7ম চীন মৈত্রী আসমত আলী খান সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের 15 মাস পেরুলেও কাজিরটেক এলাকার ফেরিঘাটে থাকা 2টি ইউটি টাইপ ফেরি ও 3টি পন্টন স্থানান্তরের জন্য কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় কোটি টাকার সরকারি এ সম্পত্তি দিনের পর দিন অযত্ন ও অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। এই যে কোটি কোটি টাকা সম্পত্তি সরকারের এমনিতেই পড়ে রয়েছে, এটা তো মনে হয় যে দেশের
সম্পদ নষ্ট হচ্ছে। বিদেশে গেছে গা, এই সাইডে গেছে গা, এখন এটা ফেরিটা পরে রয়েছে, ওই ব্যাপারে এই যে একটা আছে, এই যে এখানে 3-4টা আছে, এগুলো নষ্ট হয়ে যাইতেছে। ফেরিটা এখান থেকে নিয়ে যায় না, যার কারণে সন্ধ্যা হলে বাজে লোকেরা আড্ডা করে, নেশা করে। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের জেলার শীর্ষ এই কর্মকর্তা বলছেন, ফেরি ও পন্টন স্থানান্তরের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ফেরি ডিভিশন থেকে এই ফেরিগুলো ফরিদপুর সড়ক বিভাগে একটি নতুন ফেরিঘাট হবে, সেখানে বরাদ্দ করা আছে। ওই ঘাটে তারা এখনো চালু করতে না পারাতে এটা তারা পরিবহন করে নিচ্ছে না। এই ব্যাপারে আমি যোগাযোগ করেছি ফরিদপুর সড়ক বিভাগের সাথে এবং তারা বলছে যে খুব শীঘ্রই তারা এটা নিয়ে যাবেন। এর আগে 5 বছরেরও বেশি সময় ধরে এই কাজিটেক ফেরিঘাটে পড়ে থেকে 6 লাখ টাকা মূল্যের একটি পন্টন নষ্ট হয়ে গেছে। সময় সংবাদ, মাদারীপুর। রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে শীতকালীন পোশাক প্রদর্শনী। 5 দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 45টি অনলাইন ভিত্তিক পোশাক ও জুয়েলারি প্রতিষ্ঠান। নারী, পুরুষ ও শিশুদের নানা ধরনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আছে অলংকার, কসমেটিক্স ও সাজগোজের নানা উপকরণ। হোমমেড নানা খাবারের আয়োজনও থাকছে আগতদের জন্য। আয়োজক প্রতিষ্ঠানদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানোই তাদের লক্ষ্য। দাম ও মানের সামঞ্জস্যে অনেকটাই সন্তুষ্ট আগত দর্শনার্থী ও ক্রেতারা। গ্যালারির 2টি ফ্লোরে আগামী 17 নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী। আগামী সকাল 10টা থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে রাত 8টা পর্যন্ত। ওয়েডিং আছে, তারপরে উইন্টার, এসব যাতে সবাই একটা একই জায়গায় অনলাইনের যে শপগুলি থাকে এগুলিকে নিয়ে মানে এগুলি থেকে শপিং করতে পারে, ওটার জন্যই মেলাটার আয়োজন। সারা যদি ভালো পাই তবে হয়তো আমি বড় করে করার ইচ্ছা আছে। সবকিছু ইউনিক ছিল, তো ভালো লাগলো দেখে। অনেক কাস্টমাররা চায় যে না আমরা একটুখানি দেখে নেই, কারণ অনলাইনে অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায় বা কোয়ালিটিটা, তো সেই কারণে আমরা জাস্ট এই এক্সিবিশনগুলো করি যে একটুখানি যেন কেউ দেখে নিতে পারে, এন্ড দেন যখন ওই পেজটা সম্পর্কে ট্রাস্ট হয়ে যায় তারপর তারা অনলাইন অর্ডার করতে পারে। বিজিএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলোতে নতুন যন্ত্রপাতি সংযোজন ও আধুনিকরণের আর্থিক ও কারিগরি সহযোগিতা করবে চীন সরকার। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেন দেশটির ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের সহ সভাপতি ডুয়ান জিয়াওপিং। সভায় চীনা প্রতিনিধিদের কাছে প্রাথমিকভাবে রাজধানীর ড্যামরার করিম জুট মিল, খুলনার প্লাটিনাম জুট মিল আর চট্টগ্রামের আমিন জুট মিলকে বিজিএমআরই করার ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ সময় দেশের টেক্সটাইল খাতে উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন বেবজিআর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে 2015 সালের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেবজিআর চেয়ারম্যান কিহাং চাং সভাপতিত্ব করেন। এ সময় কিহাং চং বলেন যে আগামী 5 বছরে বাংলাদেশের শিল্প পণ্য উৎপাদনে যে কোনো ধনী দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে। সভায় ঢাকা, চট্টগ্রাম, কর্ণফুলী ও কোরিয়ান সহ বিভিন্ন ইপিজেডের দেশি বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। 1 ডিসেম্বর থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এ সময় তিনি বলেন, মিয়ানমারের ইয়াঙ্গুনে আন্তর্জাতিক রুটে সাফল্য লাভ করার পর এবার কলকাতা রুটেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নভোএয়ারের বাংলাদেশ কলকাতা ঢাকা রুটে প্রমোশনাল রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 9,999 টাকা। পাবনা জেলার ঈশ্বরদীতে দেশীয় অন্যতম ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মিতি ইলেকট্রনিক্সের উদ্বোধন করা হয়েছে। শোরুমটির উদ্বোধন করেন ঈশ্বরদীর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভূমি মন্ত্রীর স্ত্রী কামরুন নাহার শরীফ এবং মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় দ্রুত গ্রাহকদের প্রিয় শীর্ষে উঠে এসেছে মার্সেলের পণ্য সামগ্রী। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর।
ভারতে জনগণের ভোগান্তি কমিয়ে আনতে ব্যাংক এবং এটিএম বুথ থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের পরিমাণ 2,000 রুপি থেকে বাড়িয়ে 2,500 রুপি নির্ধারণ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গত 8 নভেম্বর হঠাৎ করেই 500 ও 1000 রুপির নোট বাতিলের ঘোষণার পর থেকে এটিএম বুথগুলোকে অর্থ উত্তোলনের হিড়িক পড়ে। কারণ আগামী 31 ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া নোটগুলো পরিবর্তন করে নতুন নোট সংগ্রহ করতে হবে গ্রাহকদের। এ কারণেই অর্থ উত্তোলনের পরিমাণ বাড়িয়েছে সরকার। তবে নতুন 500 এবং 2000 রুপির নোট এখন সব ব্যাংক এবং বুথে না পৌঁছানোয় অনেক মেশিনেই কাজ করছেন না। নোট বাতিল ঘোষণার 3 দিনের মাথায় এখন পর্যন্ত $3 ট্রিলিয়ন জমা পড়েছে ব্যাংকগুলোতে। মূলত দুর্নীতি ঠেকাতেই এ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে প্রায় 30 লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এটি ট্রাম্পের প্রথম কোনো দীর্ঘ সাক্ষাৎকার। এ সময় ট্রাম্প বলেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব বৈধ কাগজবিহীন প্রায় 20 থেকে 30 লাখ অভিবাসী যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে এবং মাদক চোরাচালান রোধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়েও পুনঃ অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প। তবে সীমান্তের কিছু অংশে দেয়াল নির্মাণের পরিবর্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা বলেন এই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশিদের অবস্থান করা এলাকাগুলো বাঙালি পাড়া হিসেবেই পরিচিত। নিজ ভাষায় ব্যবসা বাণিজ্য, কেনাকাটা আর স্বদেশীদের সঙ্গে খোশ গল্পে আপন জায়গা হয়ে ওঠে এসব এলাকা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, পূর্ব লন্ডনের ব্রিক লেন বা হোয়াইট চ্যাপেলের মতো প্যারিসের গার্দুনার্দো যেন হয়ে উঠেছে ইউরোপের এক টুকরো বাংলাদেশ। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের প্যারিসে প্রায় 150 বছরের পুরনো রেল স্টেশন গার্দুনটের আশেপাশে গড়ে উঠেছে বাঙালি বসতি। চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্যের সুবাদে এলাকাটিতে ক্রমেই বাড়ছে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা। 80 দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা অনেকে এলাকাটি ছেড়ে গেলেও এখনো গার্দুনটের প্রায় পুরোটাই বাঙালি ব্যবসায়ীদের দখলে। এই গার্দুনটের হিস্টোরিতে পদ্মাস্টোর দিয়ে প্রথমে বাঙালিদের পদার্পণ শুরু হয়, বাঙালিদেরকে উদ্দেশ্য করে এই দোকানটা করা হয়। পরিপ্রেক্ষিতে আমি নিজেই এবং আলম ভাই সহ আমরা এই দোকানটাই নতুন করে আবার উদ্বোধন করলাম। প্রবাসে আমরা বসবাস করি প্যারিসে। গার্দুনটে এটা আমাদের একটা আড্ডা বলতে হয়, আমাদের এখানে আমরা সবাই একত্রিত হই। গার্দুনট স্টেশনের নামানুসারে আশেপাশের এলাকাটিও বাংলাদেশিদের কাছে গার্দুনট নামে পরিচিত। এখানকার সবচেয়ে পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কন্তুয়া দু বাংলা, যা শাহ আলম ভাইয়ের গ্রোসারি শপ, এবং রয়্যাল ক্যাফে বার, যা রেজা ভাইয়ের বার হিসাবে পরিচিতি পেয়েছে। আমি আজ প্রায় দীর্ঘ 20 বছর যাবৎ গার্দুনটে ব্যবসা করে আসছি। আর আমার ব্যবসার আসলে সম্পূর্ণ প্রোডাক্ট বাংলাদেশি। ব্যবসার মাধ্যমে আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাইদের কাজকর্মের সংস্থান হয়েছে। দীর্ঘ 15 বছর যাবৎ আমি এই এলাকায়, আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট, বাঙালিদের কোনো রেস্টুরেন্ট ছিল না, বসার তেমন জায়গা ছিল না। তো কাফে রয়্যাল হওয়ার পর থেকে মোটামুটি আমরা বসার একটা নিজস্ব একটা জায়গা পেয়েছি। সপ্তাহের অন্যান্য দিন বাংলাদেশিরা নিয়মিত খাবারের দোকানগুলিতে আড্ডা দিলেও রোববার ও অন্যান্য ছুটির দিনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সভা সেমিনারে মিলন মেলায় পরিণত হয় প্যারিসের এই গার্দুনট। প্যারিসের গার্দুনটের এই এলাকাটি এখন আর শুধু স্টেশনের নাম নয়, এটি বাংলাদেশিদের কাছে মিলনস্থলের নাম। দিনে দিনে এখানে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের উপার্জিত অর্থ রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের গার্দুনট থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি। লেনদেনের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। লেনদেনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের মূল সূচক অর্থাৎ ডিএসএক্স যেটি এখন অবস্থান করছে 4666 পয়েন্টে। এরপর ডিএসএস সরিয়ে ভিত্তিক সূচক এটি অবস্থান করছে 1120 পয়েন্টে এবং ডিএসসি 30 যেটা অবস্থান করছে 1757 পয়েন্টে। এবং দেখতে পাচ্ছি যে প্রথম দুটি সূচক অর্থাৎ ডিএসএক্স এবং ডিএসএক্স এই দুটি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং ডিএসসি 30 সেটি কিন্তু এখন ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে সকাল থেকে 53 কোটি টাকার মতো, এবং সবশেষ যে লেনদেন হয়েছে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে 55টি প্রতিষ্ঠান এ পর্যন্ত দর বেড়েছে, দর কমেছে 75টি প্রতিষ্ঠানের, এবং দর অপরিবর্তিত আছে 22টি প্রতিষ্ঠানের শেয়ারের। এরপরে আমরা জানিয়ে দেব টপ 20 শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানের খবরাখবর। টপ 20 প্রতিষ্ঠানের খবরাখবর জানতে দেখতে পাচ্ছি যে প্রথমে ন্যাশনাল টিউব লিমিটেড, এটি সর্বশেষ লেনদেন হয়েছে 123 টাকা 90 পয়সা দরে। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির 127 টাকা 30 পয়সা। সর্বশেষ এই কোম্পানিটি গতকাল লেনদেন করেছে 115 টাকা 80 পয়সা দরে। এরপরে দেখতে পাচ্ছি 2 নম্বর অবস্থানে আছে ডোরেন্ট পাওয়ার লিমিটেড, এবং ডোরেন্ট পাওয়ার এই কোম্পানিটি সর্বশেষ লেনদেন হয়েছে 120 টাকায়। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির শেয়ারের 124 টাকা 90 পয়সায়। এছাড়া গতকাল এই কোম্পানিটি 139 টাকা দর পর্যন্ত কিন্তু উঠেছিল, এবং সবশেষ লেনদেন কিন্তু করেছিল 139 টাকা দরে। অর্থাৎ বলা যায় যে আজ বেশ খানিকটা কমে গিয়েছে এই কোম্পানিটির শেয়ারের দর। এরপরে তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, এই কোম্পানিটি 46 টাকা 20 পয়সা দরে সবশেষ লেনদেন হয়েছে। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির 47 টাকা 80 পয়সা, এবং গতকাল এই কোম্পানিটির 45 টাকা 40 পয়সা লেনদেন শেষ করেছে। এরপরে চতুর্থ অবস্থানে আছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, আছে একমি ল্যাবরেটরিজ 5 নম্বর অবস্থানে, এবং 6 নম্বর অবস্থানে ফরচুন শুজ লিমিটেড অবস্থান করছে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সরকারি জমি উদ্ধারে গাইবান্ধার সাঁওতালদের নির্যাতন করা হয়নি, ব্রিফিংয়ে দাবি শিল্প মন্ত্রণালয়ের। আদিবাসী নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ, অনুমোদন পেলে 6 মাসেই সম্ভব, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বিমানবন্দরগামী যাত্রীদের ইপিজেড এলাকায় অসহনীয় যানজট এড়াতে আলাদা লেন করার উদ্যোগ, সহায়তার আশ্বাস সিটি কর্পোরেশনের। অনিয়ম আর দুর্ভোগের নাম বগুড়ার আঞ্চলিক পাসপোর্ট অফিস, দালালদের দৌরাত্মে অসহায় সাধারণ মানুষ। গোপন ক্যামেরায় ছবিতে অবৈধ লেনদেনের প্রমাণ মিললেও কর্তৃপক্ষ নির্বিকার। এবং জামদানির পর এবার ইলিশের জিআই নিবন্ধন পেতে আনুষ্ঠানিক আবেদন, চূড়ান্ত অনুমোদন মিললে 20 থেকে 30% বেশি দাম পাবেন জেলেরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।